ঢাকায় মিরপুরের সব বাসে ই টিকিটিং চালু। শুরুতে এই অভিযোগ, যোগাযোগে আশা দেখাচ্ছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে। গাজীপুর আগুনে পুরল ঝুট গোডাউন, ৬ ঘন্টা নিয়ন্ত্রণে আনলো ফায়ার সার্ভিস। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি। কামরাঙ্গীচর বেড়িবাঁধে আবর্জনার পাহাড়, যান চলাচলের সঙ্গে হাঁটায়ও বিপত্তি। উৎকট গন্ধে শেষ নেই ভোগান্তি। ৮ নদীর ভাঙনে বদলাচ্ছে খুলনার মানচিত্র। ৫০০ কিলোমিটার বাঁধে ক্ষতচিহ্ন, মানবেতর জীবন উপকূলবাসী। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। হিমু মিছিরানির রূপকারকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। নেভাদার জয়ে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখল ডেমোক্র্যাটরা। রাশিয়া থেকে তেল নিতে পারবে ভারত। এবং টি-20 বিশ্বকাপে শেষ হাসির লড়াই আজ। পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কা। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে পুরো সংবাদ। রাজধানীর মিরপুর অঞ্চলের সব কোম্পানির বাসে আজ থেকে চালু হলো ই টিকিটিং। মিরপুরের ৩০টি কোম্পানি ই টিকিটিং এর আওতায় এসেছে। তবে শুরুর দিনেই যাত্রী ও বাস চালকদের পাল্টাপাল্টি অভিযোগ। অনেকে বাস চলছে আগের নিয়মেই, এ নিয়ে মেলেনি কোনো সদুত্তর। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা শহরের সব বাস কোম্পানি ই টিকিটিং এর মাধ্যমে যাত্রী পরিবহন করবে। আর ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় চলাচলকারী দেশের সব বাস ই টিকিটিং এর আওতায় আসবে। আমি আজকে ৩ দিন ধরে এই রুটে যাতায়াত করছি। দেখি দু এক সময় টিকিট দিচ্ছে, দু এক সময় দিচ্ছে না। আবার আমরা যারা জানি না, টাকা বেশি দিলে কিন্তু বেশি রেখে দিচ্ছে। ১ কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা সিটি সার্ভিসের জন্য। তাহলে আমরা দূরত্বটা উল্লেখ না থাকলে বুঝবো কি করে স্যার? গাড়ির মালিক তারা গাড়ির সংখ্যা কমায় দেয় এবং তারা এই ব্যবস্থাকে চায় না আর কি। আগে স্টপেজে যদি ফুল করে আসে, পরের স্টপেজে ওরা থামাচ্ছে না। তো দেখা গেছে যে এক স্টপেজে লোক উঠতে পারতেছে, আরেক স্টপেজে লোক উঠতে পারতেছে না। গন্তব্যস্থানের উল্লেখ করে না যে কয় কিলোমিটার যাচ্ছে এবং কয় টাকা ভাড়া নিচ্ছে, এটা কিন্তু টিকিটে উল্লেখ থাকে না। বাসে ই টিকিটিং চালুর খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, ই টিকিটিং এ মিরপুরের সব বাসে চালু না হওয়ার কারণ কি, আর এই ব্যবস্থা নিয়ে যাত্রীরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জেসিকা, আজকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখেছি এবং সকাল থেকেই যে গণপরিবহনগুলোতে, বিশেষ করে মিরপুর রুটের যে গণপরিবহনগুলো আছে, সেই গণপরিবহনগুলো সবগুলোতেই কিন্তু ই টিকেটিং ব্যবস্থা আজকে থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু আমরা সরেজমিনে যেটা দেখেছি যে অনেক গণপরিবহনেই কিন্তু সেই ই টিকেটিং ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। এছাড়া সকাল থেকে আমরা যেটি দেখেছি যে অনেক বাসে আবার ই টিকেটিং ব্যবস্থা চালু আছে, কিন্তু তারা আসলে এমনি স্বাভাবিক দিনগুলোতে যেভাবে ভাড়া কাটেন সেভাবে ভাড়া কাটতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। খুব স্বাভাবিকভাবেই বাসের যাত্রী সংখ্যা যখন বেশি হয়ে যায়, তা খুব স্বাভাবিকভাবেই তখন তাদের ই টিকেটিং পদ্ধতিতে যখন ভাড়া কাটে তাদের একটু বিলম্ব হয় এবং সেই ভোগান্তি কিন্তু তারা নিতে চান না। বাসের শ্রমিক যারা আছেন, ভাড়া কাটার দায়িত্বে যারা আছেন, আমরা একটু যাত্রীদের অভিজ্ঞতা জানার চেষ্টা করব যে তারা এই ই টিকেটিং ব্যবস্থায় আসলে আদৌ কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা। আপনি কি এই রাস্তায় নিয়মিত যাতায়াত করেন? আর যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ই টিকেটিং ব্যবস্থা যে চালু হয়েছে তাতে আপনারা আসলে সুবিধা কি পাচ্ছেন, অসুবিধা কি হচ্ছে?
সুবিধা বলতে গেলে আগে বাসের ভাড়া নিয়ে একটা ঝামেলা হতো বাসের ভিতরে, যেরকম চার্টের ভাড়া ওরা ফলো করতে চেত না, মানে চার্টের থেকে এক্সট্রা ভাড়া নিত, এরকম একটা অসুবিধা ছিল। এখন তারা ঠিক ওই মানে টিকিট ব্যবস্থাটা করার পরে ওই ভাড়াটা ঠিক মতো নিচ্ছে, সবাইকে ঠিক মতো চার্টের ভাড়া হিসেবেই ভাড়া দিচ্ছে আমার কাছে মনে হয়। আর ভাড়া নিয়ে এখন আর এরকম বিলম্ব তৈরি হচ্ছে না। আর অসুবিধা বলতে বাসের সংখ্যা কমে গেছে, মানে এখন আমরা যেরকম আগে বাস অ্যাভেলেবেল পেতাম, এখন বাসের সংখ্যা খুবই কম, তার জন্য ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আর ওনারা এখন যেখানে খুশি ওখান থেকেই নিতে পারে, লোকজন নেয়, কোনো স্টপেজ ব্যবস্থা নেই যে এই জায়গা থেকে লোক নেবে ওই জায়গা থেকে লোক নেবে। আগে যেমন কিছুদিন আগে ছিল যে কোনো একটা স্টপেজ থেকেই মানে ই টিকিট দিয়ে নিচ্ছে, লোকজন নিচ্ছে, কিন্তু এখন না, এখন বাসের ভিতরে ই টিকিং সিস্টেমটা করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জেসিকা যেমনটি জানছিলেন, এছাড়াও কিন্তু যাত্রীদের আরেকটি অভিযোগ আছে যে ই টিকিটিং ব্যবস্থায় যে টিকিটগুলোতে দূরত্ব অনুযায়ী ভাড়া দেওয়ার যে ব্যবস্থা, সেই দূরত্বের উল্লেখটি না থাকায় যাত্রীরা যেটি বলছেন যে তারা নির্দিষ্ট কত দূরত্বের ভাড়া দিচ্ছেন সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত হতে পারছে না। এছাড়া এর পাশাপাশি তারা কিন্তু যাত্রী ব্যবস্থাপনা, যেটি যে গাড়িতে অতিরিক্ত যাত্রী না তোলা এবং নির্দিষ্ট স্থানগুলোতে গাড়ি থামিয়ে যাত্রী নামানো ওঠানো, এইসব ব্যবস্থাপনার প্রতিও কিন্তু যাত্রীরা দাবি করছেন যে এই ব্যবস্থাপনাগুলো যেন ঠিক করা হয়। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জেসিকা। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাসে ই টিকিটিং আজ থেকে চালু হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে আশাবাদী এ পথের যাত্রী চালকেরা বলছেন, সময় মতো এ উড়াল সড়ক চালু হলে রাজধানীর সঙ্গে যাতায়াতকারী ৩০ জেলার মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে। তবে দুর্ঘটনা এড়াতে প্রথম থেকেই ঠিকাদারকে নজরদারিতে রাখার তাগিদ বিশেষজ্ঞদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। যানজট আর দুর্ভোগ যেন নিত্যসঙ্গী ঢাকা থেকে বের হতে আশুলিয়া পার হওয়া লাখ লাখ যাত্রীর, যে পথে রাজধানীর সঙ্গে যাতায়াত উত্তরবঙ্গ সহ দেশের ৩০ জেলার মানুষের। পাশাপাশি সাভার আশুলিয়ার শিল্প কারখানার যানবাহনের চাপেও দুর্ভোগে নাকাল এই পথের যাত্রীরা। আশুলিয়া যে ব্রিজের এখানে আমাদের অনেক যানজট, এই আশুলিয়া থেকে জিরাবাদ যেতে আমাদের ৩ থেকে ৪ ঘন্টা অনেক সময় জ্যামে পড়ে থাকতে হয়। এই লোকাল গাড়ির জন্য বেশি যানজট হয়। ঢাকা যাইতে মনে করেন ৪-৫ ঘন্টা লাগে, আবার আইতেও লাগে ৪-৫ ঘন্টা। এবার সেই পথে আসার খবর। আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ, যা রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকা থেকে শুরু হয়ে রেল লাইনের উপর দিয়ে গিয়ে পার হবে আবদুল্লাপুর, তারপর সোজা বাইপাইল হয়ে যাবে সাভার ইপিজেড পর্যন্ত। ২৪ কিলোমিটার এই উড়াল পথের কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের জুনে। এটা ফ্লাইওভার হলে আমাদের জন্য ভালো হবে, কারণ অনেক জ্যাম জট পার হতে হয়, অনেক ঝামেলা রাস্তায়। এখন তো একটু সময় বেশি লাগে, ফ্লাইওভার হইলে তো সুবিধা হয় আমাদের জন্য। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে ২০১৭ সালে শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে, কিন্তু কাজ শুরু না হলেও শেষ হয়েছে মেয়াদ। এবার ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে শেষ করার কথা এই মেগা প্রকল্প। ব্যয় ঠেকেছে ১৬,৯০০ কোটি থেকে ১৭,৫৫৩ কোটিতে, যার মধ্যে ১০,০০০ কোটি ঋণ দিচ্ছে চীন। প্রথম থেকে কিন্তু নিশ্চিত করতে হবে যে ঠিকাদারি প্রতিষ্ঠান সে এই যে নিরাপত্তার যে ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনা, সেফটি ব্যবস্থাপনা, এটা নিয়ে কাজ করছেন কিনা। যদি প্রথম থেকে আপনি তাকে তদারকির মধ্যে না রাখেন, এই কাজগুলি যখন আমার মূল সড়কে করাবে তখন কিন্তু ভোগান্তিগুলি বহুমাত্রা বেড়ে যাবে। রাজধানীর বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার পথে এগুচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ। এই প্রকল্পের সঙ্গে সমন্বয় করেই বিমানবন্দর থেকে শুরু হচ্ছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে। মেয়াদ শেষের পর অবশেষে শুরু হলো ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ, যে প্রকল্প শেষের নতুন টার্গেট এখন ২০২৬ সালের জুন। এই প্রকল্প ঠিকঠাক মতো বাস্তবায়িত হলে সাভার ইপিজেড থেকে ঢাকার ভেতর দিয়ে একেবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী সব মিলিয়ে ৪৪ কিলোমিটার নিরবচ্ছিন্ন উড়ালপথ তৈরি হবে, যার মধ্য দিয়ে ঢাকার যানজট নিরসন অনেকটা স্থায়ী সমাধান আসবে বলে মত সংশ্লিষ্টদের। প্লাবন রহমান, দেশ টিভি, আশুলিয়া, সাভার। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৫.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরে কোনাবাড়ির ঝুট গুদামের আগুন। পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এম নজরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
আগুনের লেলিহান শিখায় পুড়ছে ঝুটের গুদাম। শনিবার দিবাগত রাত 1:30টার দিকে গাজীপুরের কোনাবাড়ির নতুন বাজার এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুনের সূত্রপাত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো গুদামে। যে আগুন নামছে এখনো সার্ভিসে নিভাইতে পারে নাই। সম্ভবত এটা বিদ্যুতের থেকেই আর কি আগুনটা লাগছে। প্রায় 15-20 কোটি টাকার সম্পদ আমাদের নষ্ট হয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ফায়ার সার্ভিসের এক এক করে 6টি ইউনিট। পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। 5.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। পর্যাপ্ত পরিমাণ জুট, যেটা অনেক জায়গা নিয়ে আর কি এই গুদামজাত করা আছে। সবচেয়ে এখানে যে সমস্যা আমাদেরকে বেগ পেতে হচ্ছে, আমাদের এখানে পানির ব্যাপক স্বল্পতা। আশেপাশে কোনো পানি নাই। আমরা যে গার্মেন্টস অনেক দূরে, 1 থেকে 1.5 কিলো দূরে, যেটা থেকে আমরা পানি নিয়ে আমাদেরকে আগুন নির্বাপন করতে হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বেড়িবাঁধে ময়লা জমতে জমতে পাহাড়ে রূপ নিয়েছে। ব্যাহত হচ্ছে মূল সড়কে যান চলাচল। পায়ে হাঁটতেও বিপত্তিতে পড়েছেন পথচারীরা। আদি বুড়িগঙ্গার আবর্জনার পাশাপাশি নিত্য ময়লার উৎকট গন্ধে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। এই অবস্থা ঢাকা দক্ষিণ সিটির 56 ও 57 নম্বর ওয়ার্ডের অনেক অংশ জুড়ে। সজিবুর রহমানের ক্যামেরায় জনভোগান্তির বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 56 ও 57 নং ওয়ার্ড কামরাঙ্গীরচর এলাকা মূলত বুড়িগঙ্গার বুকে জেগে ওঠা চর। এখানকার বেড়িবাঁধের একটি বড় অংশ ময়লা আবর্জনা জমতে জমতে পাহাড়ের মতো হয়ে গেছে। ময়লার চাপে মূল সড়ক হয়ে পড়েছে সরু। রাজধানীর ইসলামবাগ, শহীদনগর, হাজারীবাগ, কালুনগর, রায়েরবাগ সহ এই এলাকার হাজারো মানুষের যাতায়াত এই বেড়িবাঁধ দিয়ে। অথচ সেই বেড়িবাঁধই পরিণত হয়েছে ময়লার স্তূপে। এই যে ময়লাগুলা যে জমা রয়েছে, এই ময়লাগুলো আগে যে দ্রুত কাজ করব বা দ্রুতভাবে সরাইবো, এই ময়লাগুলো সরাইতেছে না। নিয়মিত পরিষ্কার করা দরকার, কিন্তু সেক্ষেত্রে সিটি কর্পোরেশন ওইভাবে করতেছে না। আপনার মশা মাছির উৎপত্তি বেশি হইতেছে, প্রচুর মশা হইতেছে। এই মশার কারণে ডেঙ্গু বাড়তেছে। গাড়ি চলাচলে, মানুষ চলাচলের অনেক সমস্যা হইতেছে। এইদিকে সরাচ্ছে আর ওইদিকে ফেলাচ্ছে, একদিকে সরাচ্ছে আবার একদিকে তুলতেছে। বাসাবাড়ির ছাদের সমান উচ্চতায় পৌঁছে গেছে ময়লার স্তূপ। সঙ্গে প্রতিদিন যোগ হচ্ছে নিত্য ময়লা আবর্জনা। আর বুড়িগঙ্গা চ্যানেলের উৎকট গন্ধে শ্বাস প্রশ্বাস নেয়াই যেন দায়। এদিকে অনেক খুবই ময়লা, অনেক গন্ধ, দুর্গন্ধ হয়। এদিকে চলা অনেক কষ্ট হয়ে যায়। এখানে এক পাশে হলো দুর্গন্ধ, আরেক পাশে মনে করেন আমরা যানজটে গাড়ি ঘোড়া চালাইতে পারি না। প্রায় 7 থেকে 8 ফুট ময়লা আপনার মনে করেন রাস্তার উপরে রেখে দিচ্ছে। যানজট লাগে, চলতে সমস্যা, জনগণের চলতে সমস্যা। স্থানীয়জনদের আরও অভিযোগ, মাসের পর মাস রাস্তায় ময়লার স্তূপ পড়ে থাকলেও এগুলো অপসারণের যেন কেউ নেই। একদিকে পাহাড়সম ময়লার স্তূপ, অন্যদিকে পচা পানির গন্ধ। এই অবস্থায় তিলোত্তমা ঢাকা পাওয়ার আশা কেবলই নিরাশা। স্থানীয়রা বলছেন, আপাতত তিলোত্তমা ঢাকা নয়, ন্যূনতম নাগরিক জীবনের সুবিধাটুকু পাওয়াই একমাত্র চাওয়া। আনোয়ার হোসেন, দেশ টিভি, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা। চুয়াডাঙ্গা বাস টার্মিনালে নানা দুর্ভোগের অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী খায়রুজ্জামান সেতুর কাছ থেকে। সেতু, মানুষের অভিযোগের মূল বিষয়গুলো কি আমাদের জানাবেন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে। এখান থেকে নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গার যতগুলো রুট আছে প্রত্যেকটা রুটেরই বাস হচ্ছে এখান থেকে ছাড়ার কথা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে শুধুমাত্র চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ এবং হচ্ছে পরিবহনের ঢাকা রুটে যে পরিবহনগুলো আছে এই পরিবহনগুলো ছাড়া কোনো বাসে এখান থেকে ছেড়ে যায় না। এছাড়া অন্য রুটের যেমন আছে আমাদের চুয়াডাঙ্গা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা মেহেরপুর, চুয়াডাঙ্গা জীবননগর, এইগুলো প্রত্যেকটা একটা আমাদের চুয়াডাঙ্গার প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর, একটা একাডেমি মোড়, একটা দৌলতদিয়ার বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়। এর মূলত কারণ হচ্ছে যে আমি পরিবহন মালিক সমিতি এবং হচ্ছে শ্রমিকদের সাথে কথা বলে জেনেছি যে চুয়াডাঙ্গা ঝিনাইদহ রুটে যে রেলগেটটা আছে এই রেল গেটটা পড়লে নাকি আধা ঘন্টা সময় লাগে যে গেটটা উঠতে।
এতে ওই তাদের অনেক টিপ মিসিং হয়। মিসিংয়ের কারণে তারা এদিকে আসতে পারছে না। তবে এদের পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের দাবি যে এখানে একটা ওভারব্রিজ হওয়ার কথা আছে। ওভারব্রিজটা যত দ্রুত হবে তত দ্রুতই হচ্ছে তারা বাস টার্মিনাল থেকে একযোগে সব হচ্ছে বাস ছেড়ে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা বিষয় যেটা আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের চুয়াডাঙ্গা যে বাস টার্মিনাল, এখানে নেই কোনো বিশ্রামাগার, নেই কোনো হচ্ছে কাউন্টারের অবস্থা, নাজুক অবস্থা। সেই 1994 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পৌর কর্তৃপক্ষ কিন্তু নিয়মিত ইজারা দিয়েই যায় এবং হচ্ছে ন্যূনতম সার্ভিস এখনো পর্যন্ত দেয়নি। এই ছিল আমার চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। সেতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কপোতাক্ষ, পশুর ভদ্রা সহ 8 নদীর ভাঙনে পাল্টে যাচ্ছে খুলনার মানচিত্র। কয়রা ও দাকোপ উপজেলায় এ ক্ষতচিহ্ন যেন দগদগে ঘায়ের মতো। এক দশকে উপকূলীয় এলাকায় সিডর, আইলা, আমপান ও বুলবুলে বিধ্বস্ত প্রায় 500 কিলোমিটার বেড়িবাঁধ ও গ্রামীণ সড়ক। এছাড়া বিপুল আবাদি জমি, 12,000-এরও বেশি ঘরবাড়ি আর অসংখ্য স্থাপনাও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এমন বাস্তবতায় মানবেতর জীবনযাপন করছেন উপকূলবাসী। তাদের দুঃখ দুর্দশা নিয়ে মোহাম্মদ অসীমের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। খুলনা অঞ্চলের 5টি উপকূলীয় এলাকার মধ্যে কয়রা ও দাকোপ উপজেলার চারদিক নদী বেষ্টিত। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ এ জনপদকে ঘিরে রেখেছে। সুন্দরবন সংলগ্ন এই 2 উপজেলায় কপোতাক্ষ, শাকবাড়িয়া, শিবসা, পশুর, ভদ্রাসহ 8 নদীর ভাঙন ঠেকাতে 60 দশকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু গত 5 দশকে রক্ষণাবেক্ষণ না করায় ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। এরই মধ্যে একের পর এক বিলীন হচ্ছে বেড়িবাঁধ, আবাদি জমি, হাটবাজার ও সরকারি বেসরকারি স্থাপনা। পথে আমরা ভাঙতে আমাদের কিচ্ছু নাই, আমরা নিঃস্ব হয়ে গেছি। জায়গা জমি নেই, ঘর বাড়ি বান্ধারও কিছু জায়গা নাই। আমাদের দেখার মতো কেন, অনেকেই আসছে, অনেকবারই আমাদের ভাঙন রোধ করার জন্য বলা হয়েছে, কিন্তু আসলে কেউ ভাঙানোর জন্য কোনো কিছু করে না। 1-150 দোকান ভেঙে উঠে গেছে। আমার এইখানে একটা গাছ ছিল, এইখানে করে মনে করেন 1-1.5 লক্ষ টাকার মাল ভেসে গেছে, আমি কোনো কিছু পাই নাই। দুর্বল বেড়িবাঁধের কারণে বর্ষা মৌসুম ছাড়াও বিভিন্ন সময় বিরূপ আবহাওয়ায় বেড়িবাঁধ উপচে পানি প্রবেশ করে লোকালয়ে। এ অবস্থায় সম্মিলিত উদ্যোগের কথা বলছে নাগরিক নেতারা। বাঁধটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, যাতে বলে এটা বাস্তবায়ন তো একদিনে সম্ভব না। ফলে এইভাবে যদি এটা প্রযুক্তি নির্ভর টেকসই নেওয়া যায়, তাহলে এর থেকে আমরা পরিত্রাণ পাওয়ার একটা সুযোগ থাকবে। যদিও রক্ষণাবেক্ষণ হচ্ছে না, এটা মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বেড়িবাঁধ প্রায় দুর্বল হয়ে যায়। টেকসই বেড়িবাঁধের জন্য CIP-1 নামে একটা প্রকল্প অলরেডি বাস্তবায়নাধীন, প্রায় শেষ পর্যায়ে। তো এই প্রকল্পের আওতায় আমাদের খুলনা 2টা পোল্ডার এবং বাগেরহাট এই 2টা পোল্ডার আমাদের ইমপ্লিমেন্ট কমপ্লিট, শেষের পথে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ ভাগ হয়ে যাওয়ায় কয়েক মাইল দূরত্বের গ্রামগুলো এখন ভিনদেশ, যেখানে আত্মীয়ের বাড়ি থাকলেও সেখানে সহজে যেতে না পারার কষ্টে সীমান্তবাসী। এ বাস্তবতা রাজশাহী এবং ভারতের মুর্শিদাবাদের সীমান্ত এলাকায়। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদের স্টিমার ঘাটটি বন্ধ থাকায় এমন পরিস্থিতি। সেখানে ইমিগ্রেশন চালু করতে দুদেশের মানুষই আবেদন করেছেন নিজ নিজ সরকারের কাছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ নিয়ে সরকারেরও সদিচ্ছা রয়েছে। চলছে নৌপথের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদের মধ্যে চলাচলকারী স্টিমার ঘাটটি 1965 সালের পর বন্ধ হয়ে যায়। আবার এই পথটি চালুর দাবি তুলেছেন 2 দেশের নাগরিকরা। ভারত সীমান্তের মুর্শিদাবাদের কাকমারি ও রাজশাহী সীমান্তে মোক্তারপুর এলাকায় স্থলবন্দর বা ইমিগ্রেশন করিডোর নির্মাণের দাবি উঠেছে। এতে করে 2 দেশের নাগরিকরা লাভবান হবেন বলছেন স্থানীয়রা। এখানে স্টিমারে যাতায়াতের ব্যবস্থা ছিল, আর এই জায়গাটা খুবই সুইটেবল জায়গা, মানে এই দিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো। স্থল বন্দরটা যদি এই দিক দিয়ে হয়, তাহলে আমার এই এলাকার মানুষের সুবিধা হবে, যাতায়াতের সুবিধা হবে। একসময় এই দিক দিয়ে স্থল বন্দর ছিল। ভারতের জলঙ্গির নাগরিকদের দাবির প্রেক্ষিতে কাকমারির সীমান্ত দিয়ে আন্তর্জাতিক বন্দরের বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই এই অঞ্চলে আলোচনার পালে হাওয়া লাগে।
স্থানীয় জনপ্রতিনিধিরাও দাবি তুলেছেন বন্দরটি চালুর। চারঘাটে স্থলবন্দর হলে চারঘাটের মানুষের অনেক উপকার হবে। এখানে কলকাতা এবং বাংলাদেশ, আমাদের যে রাজশাহী ঐতিহ্যবাহী শহর, সেখানে মানুষের সহজেই যাতায়াত করতে পারবে। নৌবন্দরকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমরা মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমাদের প্রিয় নেতা আলহাজ শাহরিয়ার আলমের কাছে বারবার দাবি তুলেছি। নৌপথটি চালুর সম্ভবত যাচাইয়ের কাজ চলছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলোচনা এজেন্ডাভুক্ত হয়েছে, যা দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক এটা শুধু মন্ত্রী পর্যায়ের বা মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ের মধ্যে নেই, এটা কিন্তু একেবারে ডিসিডিএম পর্যায়েও আছে। ডিসি সাহেবরা, ওদিকের ডিএমরা বাংলাদেশে আসেন, ডিসিরা ওখানে যান। বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ 1965 সালের আগের অবস্থায় নিতে সরকারের সিদ্ধান্ত আছে বলে জানান প্রতিমন্ত্রী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৪তম জন্মদিন আজ। কথার জাদুকরের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনায়। ২০১২ সালে ক্ষণজন্মা এক কথা শিল্পীর জীবন কেড়ে নেয় মরণব্যাধি, ক্যান্সার। তবে মুগ্ধ পাঠকের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন তার রচনাবলিতে। আহসান হাবিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমি ধন্য জন্মেছি এই দেশে, মহান মুক্তিযুদ্ধকে দেখেছি যুবকের চোখে। হুমায়ুন আহমেদ, তার অন্যতম উপন্যাস হল নন্দিত নরকে, মধ্যাহ্ন, জ্যোৎস্না, মাতাল হাওয়া ও জননীর গল্প। তার নির্মিত কয়েকটি চলচ্চিত্র হল দুই দুয়ারি, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র, কমলা ইত্যাদি। আমার গায়ে যত দুঃখ পাঠক মুগ্ধ এই লেখকের জন্ম ১৯৪৮ সালের নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ নানার বাড়িতে। গুণী এই মানুষটি যখন যেখানে কলম চালিয়েছেন, সেটাই বাংলার মানুষ গ্রহণ করেছেন পরম মমতায়। তাই তো তিনি একাধারে উপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। বাকের ভাইয়ের এক কাপ চা দে, কাপ গরম পানি দিয়ে ওয়াশিং করে দিতে বল। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০০ শতাধিক। বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান, নতুন শৈলীর জনক। তবে তার টেলিভিশন নাটকগুলো ছিল সর্বাধিক জনপ্রিয়। বাকের কি খুন করেছে? সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলোও এখনো মানুষের মুখে মুখে। তার লিখার জাদুতে তৈরি হওয়া হিমু, শুভ্র আর মিসির আলীরা এখন আর শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। যদি মন কাঁদে তুমি চলে এসো, না, তিনি আর আসবেন না, কারণ তিনি লাখো ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ করে ২০১২ সালে পাড়ি জমিয়েছেন অনন্তহীন জীবনে। আহসান হাবিব, দেশ বিনোদন। সংবাদ সকালে নিচ্ছে বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন।